Today I would like to take a class on conditional sentence. বাংলা করলে দাঁড়ায় সেটা হচ্ছে শর্তযুক্ত বাক্য। Conditional sentence is actually complex sentence. আমরা সকলেই জানি যে স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সকে তিন ভাগে ভাগ করা যায়: সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। তো যে কন্ডিশনাল সেন্টেন্সগুলো আমি আজকে আলোচনা করব, সেই কন্ডিশনাল সেন্টেন্সগুলো সবই কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে পড়বে। তার কারণ হলো যেখানে যে একাধিক ক্লজ থাকবে, সেই একাধিক ক্লজের মধ্যে একটি ক্লজ হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর অন্য ক্লজটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর এখানে যে কনজাংশনটি ব্যবহৃত হয়ে থাকে সেই কনজাংশনটি ইফ বা হ্যাড, এবং এই ইফ এবং হ্যাড এখানে সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসাবে কাজ করে। আর সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো সবসময় কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহৃত হয়। তা আমরা যে কন্ডিশনাল সেন্টেন্সগুলো আলোচনা করব তার মধ্যে প্রথম যেটি আলোচনা করব সেটা হচ্ছে জিরো কন্ডিশনাল। যদিও এই জিরো কন্ডিশনাল সেন্টেন্সটি খুব সচরাচর খুব বেশি ব্যবহৃত হয় না, কিন্তু তারপরেও এটি একটি গ্রামারের একটি স্ট্রাকচার যেটি আমাদের জানা থাকা প্রয়োজন। তো জিরো কন্ডিশনাল সেন্টেন্সে যেটি হয়ে থাকে সেটা হচ্ছে যে শর্তটা থাকে সেই শর্তটা প্রেজেন্ট টেন্সে থাকবে, এবং শর্তের উপর নির্ভর করে অন্য যে ক্লজটি থাকবে সেই ক্লজটিও প্রেজেন্টেই থাকবে, এবং দুটোই প্রেজেন্ট হবে, এবং সেই কারণে এটিকে জিরো কন্ডিশনাল বলা হয়ে থাকে। যেমন আমরা যদি একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি, যেমন ইফ ইউ হিট ওয়াটার it turns into vapor. Look at this sentence. এটি একটি আসলে ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য। যদি তুমি পানিকে তাপ দাও তাহলে পানি বাষ্পে পরিণত হয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে যদিতে যে ক্লজটি ব্যবহৃত হয়েছে সেটিও প্রেজেন্ট টেন্স, আর এই যদির উপর নির্ভর করে পরবর্তী যে ক্লজটি এখানে ব্যবহৃত হচ্ছে যেটা মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, সেটিও কিন্তু প্রেজেন্ট টেন্সই আছে। অর্থাৎ দুটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এমনটি সাধারণত অন্যান্য কন্ডিশনাল সেন্টেন্সে হয়ে থাকে না, কিন্তু যখন কোনো চিরন্তন সত্য ব্যবহৃত হয় কন্ডিশনাল সেন্টেন্সে, তখন কন্ডিশন বা শর্তটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে থাকে, এবং শর্তের উপর নির্ভর করে পরবর্তী যে ক্লজটি সেটিও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, এবং এই কারণে এই কন্ডিশনাল সেন্টেন্সকে জিরো কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়ে থাকে। এর পরের যে কন্ডিশনাল সেন্টেন্সটি, সেই কন্ডিশনাল সেন্টেন্সটিকে আমরা বলতে পারি প্রেজেন্ট কন্ডিশনাল অথবা ফার্স্ট কন্ডিশনাল। এই প্রেজেন্ট কন্ডিশনাল অথবা ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সটি আমরা দেখতে পাবো যে এই সেন্টেন্সটির মধ্যে আমরা দেখব যে শর্তটি প্রেজেন্ট হবে বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, কিন্তু শর্তের উপর নির্ভর করে যে ক্লজটি সেই ক্লজটি হবে হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। অর্থাৎ শর্তটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং শর্তের উপর নির্ভর করে পরবর্তী যে ক্লজটি সেটি হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। আমরা যদি সেন্টেন্সটিকে এভাবে লিখি, যেমন ইফ ইউ স্টাডি ওয়েল ইউ উইল লার্ন ওয়েল। Look at this sentence. Here you will find the condition is in present indefinite tense and the clause depending on the condition is future indefinite tense. তার মানে হচ্ছে যে শর্তের উপরে যে শর্তটা থাকবে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, অর্থাৎ ইফের সাথের অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, এবং ইফের সাথের অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়ার পরে অপর যে ক্লজটি থাকবে, অর্থাৎ এই শর্তের উপর নির্ভর করে যে ক্লজটি আসবে সেটি হবে হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। ব্যাপারটা কিন্তু এরকম না যে সবসময় ইফের সাথে যে অংশটি অর্থাৎ শর্তটা সবসময় প্রথমেই থাকতে হবে, ব্যাপারটা কিন্তু এরকম না। কখনো কখনো কিন্তু আমরা ইচ্ছা করলে এই শর্তটাকে পরেও নিয়ে যেতে পারি, অর্থাৎ শর্তটা পরে যাবে এবং তার উপর নির্ভর করে যে ক্লজটি সেই ক্লজটি প্রথমে আসবে। যেমন আমরা যদি এটাকে উল্টিয়ে লিখি, এটাকে যদি আমরা ঘুরিয়ে লিখি, তাহলে কিন্তু সেন্টেন্সটা হবে। যেমন আমরা যদি এরকম লিখি, ইউ উইল লার্ন ওয়েল if you study well. So if you write in this way, this is also a conditional sentence and this is called present conditional or first conditional. এবং দেখো এখানে কিন্তু এই যে ইফ
এই যে কনজাংশনটি ব্যবহৃত হয়েছে, এই ইফটি হচ্ছে একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন, এবং এই সাবঅর্ডিনেটিং কনজাংশন গুলো সবসময় কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহৃত হয়ে থাকে। অন্য কোনো সেন্টেন্সে অর্থাৎ সিম্পল এবং কম্পাউন্ডে এই কনজাংশন কখনো ব্যবহার করা যাবে না। এবার যদি আমরা 3 নম্বর সেন্টেন্সের দিকে যাই, কন্ডিশনাল সেন্টেন্সে, তাহলে সেই কন্ডিশনালটার নাম হচ্ছে পাস্ট কন্ডিশনাল or second conditional। তিন নম্বর যে সেন্টেন্সটি, সেই সেন্টেন্সটি হচ্ছে পাস্ট কন্ডিশনাল অথবা সেকেন্ড কন্ডিশনাল। এই পাস্ট কন্ডিশনাল বা সেকেন্ড কন্ডিশনালে যেটি হবে সেটা হচ্ছে যে শর্তটি থাকবে পাস্ট ইনডিফিনিট টেন্সে, আর শর্তের উপর নির্ভর করে যে ক্লজটি, সেই ক্লজটির ক্ষেত্রে এটাকে আমরা বলি ফিউচার ইন দ্য পাস্ট। ফিউচার ইন দ্য পাস্ট মানে কি, ওখানে উড কুড মাইট ব্যবহৃত হবে আর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হবে, সেটাকে আমরা ফিউচার ইন দি পাস্ট বলে থাকি। তো আমরা দেখবো যে ইফের সাথের অংশটা, যেমন ইফ ইউ ওয়ার্কড হার্ড, you would prosper in life. Look at this sentence. If এর সাধারণ অংশটা past indefinite tense. You worked, past form of the main verb. So this clause is in the past indefinite tense. এবং তার উপর ডিপেন্ড করে পরবর্তী যে ক্লজটি, সেই ক্লজটির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্টের পরে উড কুড মাইট এই তিনটার যে কোনো একটি, হয় উড ব্যবহার করতে হবে, না হলে কুড ব্যবহার করতে হবে, না হলে কি মূল ভার্বের মাইট ব্যবহার করতে হবে এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। এবং এই সেন্টেন্সটি হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল অথবা পাস্ট কন্ডিশনাল। এটিকে আমরা যদি ঘুরিয়ে লিখি তাহলে আমরা কিন্তু ঘুরিয়েও লিখতে পারবো। সেটি হচ্ছে যে আমরা যদি বলি যে ইউ উড prosper in life if you worked hard। এখানে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে মডেল অক্সিলারি। তিনটা মডেল অক্সিলারির যে কোনো একটি ব্যবহার করতে হবে। সেই তিনটি মডেল অক্সিলারি একটু মনে রাখতে হবে আমাদের। একটি হচ্ছে উড, একটি হচ্ছে কুড, আর একটি হচ্ছে মাইট। এই তিনটি মডেল অক্সিলারি যে কোনো একটি ব্যবহার করতে হবে, শুড কিন্তু ব্যবহার করা চলবে না। উড অথবা কুড অথবা মাইট, এই তিনটা মডেল অক্সিলারি যে কোনো একটি ব্যবহার করতে হবে। যখন আমি ইফের সাথে ক্লজটি পাস্ট ইনডিফিনিট টেন্স হিসেবে পাবো, তখন পরবর্তী যে ক্লজ অথবা অন্য যে ক্লজটি আমি ব্যবহার করব, সেই ক্লজটির ক্ষেত্রে আমাকে অবশ্যই এই তিনটি মডেল অক্সিলারি যে কোনো একটি মডেল অক্সিলারি ব্যবহার করতে হবে, এবং সেগুলো হচ্ছে উড কুড মাইট। এবং স্বাভাবিকভাবে আমরা জানি যে নর্মালি উড কুড মাইট অথবা অন্য যে কোনো মডেল অক্সিলারির পরপরই যদি কোনো ভার্ব আসে, তাহলে সেই ভার্বটি আসলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আকারে ব্যবহৃত হয়ে থাকবে। সর্বশেষ যে কন্ডিশনাল সেন্টেন্সটি, সেই কন্ডিশনাল সেন্টেন্সটির নাম হচ্ছে থার্ড কন্ডিশনাল বা পারফেক্ট কন্ডিশনাল, অর্থাৎ পারফেক্ট কন্ডিশনাল বা থার্ড কন্ডিশনাল। এই পারফেক্ট কন্ডিশনাল বা থার্ড কন্ডিশনালের ক্ষেত্রে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইফের সাথে অংশটা হবে হচ্ছে পাস্ট পারফেক্ট। ইফের সাথে অংশটা পাস্ট পারফেক্ট থাকবে, এবং এরপরে সাবজেক্টের পরে উড কুড উড হ্যাভ মাইট হ্যাভ, উড হ্যাভ কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ, এবং পাস্ট পার্টিসিপল অফ দ্য মেইন ভার্ব অবজেক্ট এক্সটেনশন। তো আমরা পারফেক্ট কন্ডিশনাল বা থার্ড কন্ডিশনাল আমরা দেখবো যে ইফের সাথে অংশটা পাস্ট পারফেক্ট হবে, আর সেই পাস্ট পারফেক্ট হওয়ার কারণে কিন্তু এটি পারফেক্ট কন্ডিশনাল। এবং এর পরবর্তীতে যে সাবজেক্টটা থাকবে, সেই সাবজেক্টের পরে আমরা মডেল অক্সিলারি উড কুড মাইট থাকবে, কিন্তু প্রত্যেকটার সাথে হ্যাভ যুক্ত হবে, অর্থাৎ উড হ্যাভ মাইট হ্যাভ থাকবে, আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহৃত হবে হ্যাভ থাকার কারণে, এবং অবজেক্ট এক্সটেনশন হবে। এবং এই যে পারফেক্ট থাকার কারণেই এটিকে পারফেক্ট কন্ডিশনাল বা থার্ড কন্ডিশনাল বলা হয়ে থাকে। তো আমরা যদি সেন্টেন্সটিকে এভাবে লিখি, যেমন ইফ ইউ হ্যাড গন দেয়ার ইউ উড হ্যাভ met him. So look at this sentence.
had gone there, you had gone there. This is past perfect tense, and therefore you have got, would have or might have. এখানে would have আছে, কিন্তু আমরা ইচ্ছা করে এখানে could have অথবা might have ব্যবহার করতে পারতাম, যার কারণে পরবর্তী ভার্বের past participle হবে। এই যে কন্ডিশন, এটাকে আমরা ঘুরিয়ে লিখতে পারি, you would have met him if you had gone there। এভাবেও কিন্তু আমরা এই কন্ডিশনাল সেন্টেন্সটাকে লিখতে পারি, যেটা থার্ড কন্ডিশনাল বা পারফেক্ট কন্ডিশনাল, সেটাকে আমরা এভাবে ঘুরিয়ে লিখতে পারি। প্রত্যেকটা কন্ডিশনাল সেন্টেন্সকে আমরা এভাবে ঘুরিয়ে লিখতে পারবো। তবে এই যে আমরা যে থার্ড কন্ডিশনালটা লিখলাম, এই থার্ড কন্ডিশনালটাকে কিন্তু আমরা এই ইফ দিয়ে ব্যবহার না করে অন্যভাবেও কিন্তু আমরা থার্ড কন্ডিশনালটাকে লিখতে পারি। সেটা কি? সেটা হচ্ছে হ্যাড ব্যবহার করে। থার্ড কন্ডিশনালটাকে আমরা ইচ্ছা করলে হ্যাড ব্যবহার করে লিখতে পারবো। সেটা কিভাবে হবে? তখন আমাদের সেন্টেন্সটা এরকম হয়ে যাবে, হ্যাড, তারপর একটা সাবজেক্ট ব্যবহার করতে হবে, এরপরে বিন অথবা অন্য যে কোনো ভার্বের পাস্ট পার্টিসিপল। আসলে বিনও একটা পাস্ট পার্টিসিপল, কিন্তু যেহেতু এটি একটু ভিন্ন রকমের, সেজন্য আমি আলাদা করে লিখলাম যে বিন অথবা অন্য যে কোনো ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে, তারপরে অবজেক্ট বা এক্সটেনশন, এরপরে কিন্তু ওই আগের মতোই কিন্তু সাবজেক্টের পরে would have, might have হবে এবং পাস্ট পার্টিসিপল আর অবজেক্ট বা এক্সটেনশন। তাহলে এখানে আমরা দেখতে পাই যে আগেরটির মতো পরের অংশটি কিন্তু একই রকম, কিন্তু আগের অংশে পার্থক্য হয়ে গেছে। আগের অংশে ইফ না ব্যবহার করে আমরা এখানে হ্যাড ব্যবহার করছি, আর হ্যাড ব্যবহার করার মানে হ্যাডের পরে একটা সাবজেক্ট হচ্ছে, তারপরে বিন অথবা অন্য যে কোনো ভার্বের পাস্ট পার্টিসিপল আমরা ব্যবহার করে আমরা এই কন্ডিশনাল সেন্টেন্সটাকে লিখতে পারবো। এবং যখন আমরা এই কন্ডিশনাল সেন্টেন্সটাকে লিখবো, তখন কিন্তু আমাদের সেন্টেন্সটা কিরকম হবে? আমাদের সেন্টেন্সটা হয়ে যাবে এই ধরনের, যেমন হ্যাড আই বিন এ কিং, আই would have helped the poor। এখানে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাড ব্যবহার করে হ্যাডের সাথে আমরা সাবজেক্ট ব্যবহার করেছি, তারপর মূল ভার্ব পাস্ট পার্টিসিপল ব্যবহার করেছি। এরপর যে আমি যে আজকে যে 4 রকমের কন্ডিশনাল সেন্টেন্স আলোচনা করলাম এবং উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি, তো এই উদাহরণগুলো এবং আমি যে আলোচনাটাকে পেশ করলাম বা উপস্থাপন করলাম, সেই আলোচনাটাকে তোমরা যদি মনোযোগ সহকারে শুনে থাকো এবং সেই অনুযায়ী যদি চর্চা করো, তাহলে কন্ডিশনাল সেন্টেন্সে তোমাদের জন্য বোঝা খুবই সহজ হয়ে যাবে। আর কন্ডিশনাল সেন্টেন্স বুঝতে পারলে এটি রাইট ইউজ অফ ভার্বে অথবা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সে অথবা কমপ্লিটিং সেন্টেন্সে বিভিন্ন জায়গায় এই কন্ডিশনাল সেন্টেন্সগুলো ব্যবহৃত হয়ে থাকে। অথবা আমরা যদি কোনো কিছু লিখতে চাই, কোনো প্যারাগ্রাফ অথবা অন্য কোনো ধরনের রাইটিংস, সেখানে কন্ডিশনাল সেন্টেন্স আমরা ব্যবহার করতে পারি বা ব্যবহার করে থাকি, এবং সেগুলি তোমাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। তো আমি আশা করি তোমরা এখান থেকে উপকৃত হয়েছো। তো তোমাদেরকে মনোযোগ সহকারে আমার এই বক্তব্য অথবা এই ক্লাসটিকে সময় দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে অসংখ্য